আসসালামু আলাইকুম। ব্রাইট হরাইজন্সের আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ নোমান। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? HTML এর ধারাবাহিক ক্লাসগুলোতে আমরা আগের ভিডিওতে HTML সম্পর্কে বা ট্যাগগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা কথা বলবো এই অধ্যায় থেকে বোর্ডে কেমন কোশ্চেন আসতে পারে। আমরা এই অধ্যায় থেকে কি ধরনের কোশ্চেন হয় আমরা এই রিলেটেড 3 থেকে 4টা টাইপ দেখব, যেই টাইপগুলো বারবার ঘুরে ফিরে বোর্ড পরীক্ষার মধ্যে আসে। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। ওকে, ফার্স্টে খেয়াল করো, আমি গত বছর এই উদ্দীপকটা বোর্ডে এসেছিল। আমি বোর্ডের নাম মেনশন করিনি, বাট আমরা প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করি। আমাদের এখানে একটা লিস্ট দেওয়া আছে। এই যে বর্ডার সহ যে পেজটা দেওয়া, এইটা হচ্ছে একটা ওয়েব পেজের আকৃতি বোঝানো হয়েছে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, যদি আমরা কখনো টেবিল নিয়ে আলোচনা করি, টেবিল মানে হচ্ছে সেখানে একটা রো একটা কলাম থাকবেই অ্যাটলিস্ট। ঠিক আছে, একটা রো দুইটা কলাম। ধরো আমরা যদি এই ধরনের কোনো বক্স দেখতে পাই, তাহলে আমরা ধরে নিব এটা টেবিল হইতে পারে। ঠিক আছে, বাট আমরা যদি এমনও কোনো বক্স পাই, এটাও একটা টেবিল হইতে পারে। বাট এখানে এই যে বক্সটা চারপাশে দেওয়া আছে, এটা কোনো টেবিল না। অনেক স্টুডেন্ট এই বিষয়টা নিয়ে তোমরা কনফিউজ হয়ে যাও যে এটা হয়তো টেবিল হইতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি টেবিল না। এটা হচ্ছে ওয়েব পেজের আকৃতি বোঝানোর জন্য এই বর্ডারটা ব্যবহার করা। ঠিক আছে, এবার আমরা একটু খেয়াল করি। দেখো এখানে একটা লিস্ট তৈরি করা হয়েছে। 1 দিয়ে লেখা হচ্ছে মান্থ, 2 দিয়ে লেখা হচ্ছে ডে। বাট মান্থের ভেতরে আবার আছে হচ্ছে জানুয়ারি, এটা হচ্ছে সার্কেল ব্যবহার করে, ফেব্রুয়ারি সার্কেল ব্যবহার করে, স্কোয়ার ব্যবহার করে সানডে, স্কোয়ার ব্যবহার করে মানডে। একটা লিস্টের ভেতরে আরও একটি লিস্ট তৈরি করা, এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। যদিও আমরা আগের ভিডিওগুলোতে নেস্টেড লিস্ট সম্পর্কে বিস্তারিত বলিনি, বাট আমরা যখন অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট পড়াচ্ছিলাম, তখন আমরা নেস্টেড লিস্টের একটা উদাহরণ আমরা দেখিয়েছি। আজকেও আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না কিভাবে নেস্টেড লিস্ট তৈরি করা যায়। ঠিক আছে, এবার আমরা উদ্দীপকের প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে পড়ি। প্রথমে কতে আমার যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট কাকে বলে। একটু খেয়াল করো, আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে এর আগেও কথা বলেছিলাম। আমরা বলেছিলাম অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারক। তাহলে কোনো ট্যাগের অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য অ্যাড করতে যদি আমরা চাই, সেক্ষেত্রে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। তাহলে আমার যদি বলে অ্যাট্রিবিউট কাকে বলে বা অ্যাট্রিবিউট কী, তাহলে আমরা বলবো অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারক। একটি ট্যাগের নিজের কাজের বাইরে বা একটা ট্যাগের মধ্যে অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য অ্যাড করতে চাইলে বা যুক্ত করতে চাইলে অ্যাট্রিবিউট সাধারণত ব্যবহার করা হয়। অ্যাট্রিবিউটগুলো সাধারণত ওপেনিং ট্যাগে ব্যবহার হয়, এটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। ওকে, 2 নম্বর প্রশ্নটায় আসি আমরা। খতে বলেছে HTML কেস সেন্সিটিভ ভাষা নয়, ব্যাখ্যা করো। এখন আমরা কেস সেন্সিটিভ নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের যদি মনে থেকে থাকে। কেস সেন্সিটিভ বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, তাহলে কেস সেন্সিটিভ হচ্ছে, আমরা কেস বলতে এখানে বোঝাচ্ছে আপার কেস আর হচ্ছে লোয়ার কেস। এটা হচ্ছে লেটারের ক্ষেত্রে আমরা আপার কেস লোয়ার কেস বলতে, আপার কেস মানে হচ্ছে আমরা বুঝাই ক্যাপিটাল লেটার, লোয়ার কেস মানে আমরা বুঝাই স্মল লেটার। তাহলে যখন আমরা বলি যে HTML কেন কেস সেন্সিটিভ ভাষা নয়, কারণ HTML এর ক্ষেত্রে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর এরা আলাদা আলাদা অর্থ বহন করে না। আমরা HTML ট্যাগগুলো যখন ব্যবহার করি, তখন আমরা চাইলে ট্যাগের বানানে বা ট্যাগগুলোকে আমরা সম্পূর্ণ বড় অক্ষর ব্যবহার করে লিখতে পারি, আবার চাইলে শুধুমাত্র ছোট অক্ষর ব্যবহার করে লিখতে পারি। তাতে আমাদের HTML কোডে কোনো প্রকারের কোনো বাধা আসবে না। এই জন্য আমরা বলতেছি যে HTML হচ্ছে কেস সেন্সিটিভ ভাষা নয়। ওকে, এবার আমরা চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নে। আমাদের এই সৃজনশীলের গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে যে উদ্দীপকের যে ওয়েব পেজটা আছে, এই ওয়েব পেজ তৈরিতে কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে বা কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে, সেই ট্যাগগুলো সম্পর্কে বর্ণনা করার জন্য। আমার কাছে যেটা মনে হয়, গতে অ্যাট্রিবিউটগুলো চেয়ে ঘতে HTML কোড করাটা শিক্ষার্থীদের জন্য একটু কঠিন হয়ে যায়।
বাট আমরা যদি আগে HTML কোডটা করে ফেলি তাহলে কিন্তু আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো কি কি ট্যাগ আমরা ব্যবহার করেছি আর কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। তাহলে আমি তোমাদের সাথে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আগে ফার্স্টে তোমাদেরকে ঘয়ের অ্যান্সারটা দেখাবো যে আমাদের এই ওয়েব পেজ তৈরি করার জন্য প্রদর্শনের জন্য HTML কোডটা কি। আগে আমরা HTML কোড করব, এরপর আমরা সেই কোডের মধ্যে মার্ক করব যে এখানে কোন কোন ট্যাগ এবং অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করেছি, সেটার বর্ণনা আমরা গতে লিখব। তাহলে আমরা চলো এই বিষয়টা একটু দেখি। খেয়াল করো, আমি তোমাদের সুবিধার্থে এইখানে হচ্ছে আমাদের সেই ওয়েব পেজের ডিজাইনটা আমি এখানে করে রেখেছি। এবার আমরা নর্মালি জানি হচ্ছে যখন আমরা HTML কোড শুরু করি তাহলে ঘয়ের অ্যান্সারটা আমরা কিভাবে লিখব। খেয়াল করো, আমরা শুরু করলাম HTML দিয়ে, এরপর আমরা চলে যাব সরাসরি বডি সেকশনে। এইবার আমাদের এই যে লিস্টটা আমরা শুরু করছি 1 2 3 4 দিয়ে, আমরা বলেছিলাম ধারাবাহিক লিস্ট বা পর্যায়ক্রমিক যে লিস্টগুলো হয় সেই লিস্টগুলোকে আমরা বলি হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট সাধারণত আমরা হচ্ছে OL ট্যাগ দিয়ে শুরু করি। তাহলে আমরা এখানে লিখব OL, টাইপ দিব হচ্ছে 1, তারপর আমরা 1 2 আকারে লিস্টটা তৈরি করতে যাচ্ছি। এবার আমরা যাদেরকে লিস্ট করতে চাই তাদেরকে আমাদের লিখতে হবে হচ্ছে LI ব্যবহার করে। LI এর মধ্যে আমি তাহলে লিখে ফেলবো মান্থ। এবার LIটা আমার ক্লোজ করার কথা ছিল, বাট আমি এই জায়গায় LI ক্লোজ করব না। কেন ক্লোজ করব না? কারণ এই লিস্টের আন্ডারে আরেকটা নতুন লিস্ট তৈরি হচ্ছে, যেই লিস্টটা হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট। তাহলে এই LI এর অন্তর্গত লিস্ট, এই জন্য আমি LIটা ক্লোজ না করে আমি এখানে নতুন করে শুরু করে দিব হচ্ছে UL। UL এর মধ্যে খেয়াল করো আনঅর্ডার্ড লিস্টে আমরা ব্যবহার করেছি হচ্ছে সার্কেল। তাহলে আমার লিখতে হবে টাইপে লিখতে হবে হচ্ছে সার্কেল। এইবার সার্কেলের মধ্যে আমি যাদেরকে অ্যাড করতে চাই LI দিয়ে লিখে দিব। তাহলে LI হবে হচ্ছে জানুয়ারি, LI ক্লোজ, পরের LI আমি লিখব ফেব্রুয়ারি। LI ক্লোজ। যেহেতু আমার আনঅর্ডার লিস্টটা শেষ হয়ে গেছে আমি UL ক্লোজ করে দিব। এবার এসে আমি ফাইনালি এই LIটাকে ক্লোজ করতে পারি। তাহলে যেটা হবে এই LI থেকে এই LI পর্যন্ত সে একটা ট্যাগকে মার্ক করবে, যার কারণে আমার পরবর্তীতে এই 2 এর জন্য আলাদা করে লিস্ট তৈরি করার দরকার হবে না। আমার এই অর্ডার লিস্টটি হচ্ছে আমার ওই 2কে মেনশন করে দিবে। তাহলে আমরা এরপরে কি করব, আমরা আবার একটা LI শুরু করব। সেই LI এর মধ্যে আমি লিখব ডে। এইবার একইভাবে যেহেতু এই ডে এর আন্ডারে হচ্ছে আরেকটা লিস্ট তৈরি হচ্ছে, সেই জন্য আমরা যেটা করব আমরা এই ডে এর আন্ডারে নতুন করে আনঅর্ডার লিস্ট তৈরি করব। আমরা LIটা ক্লোজ করব না। তাহলে আবার যদি আমরা UL শুরু করি, এইবার আমাদের টাইপ হচ্ছে স্কোয়ার। তারপর LI এর মধ্যে সানডে, আরেকটা LI আছে হচ্ছে মানডে। LI ক্লোজ। আমাদের আনঅর্ডার লিস্ট শেষ হয়েছে তাই আমরা UL ক্লোজ। এরপর আমরা আমার ডের LI কে ক্লোজ করে দিলাম। ফাইনালি এবার আমরা চাইলে আমাদের OL কে ক্লোজ করতে পারি। তারপর আমরা বডি এবং সর্বশেষ HTML কে ক্লোজ করতে পারি। ব্যাস, আমাদের এই সিকিউরের জন্য এই হচ্ছে আমাদের HTML কোড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের গ নাম্বার অ্যান্সারে ফেরত যাব। গ নাম্বার অ্যান্সারটা আমরা করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা এবার চলো একটু মার্ক করি আমরা এখানে কি কি বিশেষ ট্যাগ বা কি কি ট্যাগ এবং অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা যখন গ এর অ্যান্সার করতে যাব, অ্যান্সার করার সময় খেয়াল করো, অ্যান্সার করার সময় আমরা ধরো বলে নিলাম যে ব্যবহৃত ট্যাগ সমূহ। এবার আমরা ট্যাগগুলোকে আইডেন্টিফাই করি। কি কি ট্যাগ ব্যবহার করেছি? আমরা HTML ব্যবহার করেছি, এরপর আমরা বডি ট্যাগ ব্যবহার করেছি,
আমরা অর্ডার লিস্ট ব্যবহার করেছি, আমরা ওএল ব্যবহার করেছি আর কি, এলআই ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি ইউএল। তাহলে আমার এখানে ব্যবহৃত ট্যাগগুলো যদি আমি মার্ক করতে থাকি, তাহলে আমরা এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ। 2 নাম্বার ট্যাগ হচ্ছে আমার বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। আচ্ছা, 3 নাম্বার হিসেবে আমরা ট্যাগ ব্যবহার করেছি হচ্ছে ওএল। 4 নাম্বার হিসেবে ব্যবহার করেছি আমরা এলআই। 5 নাম্বার ট্যাগ হিসেবে আমরা ব্যবহার করেছি হচ্ছে ইউএল। তোমরা পাশাপাশি আমরা এই প্রত্যেকটা ট্যাগ কে কি কাজ করে সেটা আমরা আগের ভিডিওগুলোতে বলেছি, আমরা লিখে দিয়েছি তোমাদের রিসোর্স হিসেবে সহজ হওয়ার জন্য, যাতে তোমাদের কাছে রিসোর্সগুলো অ্যাভেলেবল থাকে। তোমরা এরকম ট্যাগের পাশে এই ট্যাগটার কাজ কি সেটা এক লাইনে লিখে দিবে। যেমন এইচটিএমএল ট্যাগের কাজ হচ্ছে এইচটিএমএল এর ডকুমেন্ট শুরু করা এবং ডকুমেন্ট শেষ করা। শুরু করার জন্য হচ্ছে আমরা শুধু এইচটিএমএল লিখি, শেষ করার জন্য আমরা /HTML ব্যবহার করি। তাহলে এই ট্যাগটা লিখে এইভাবে এক লাইন যদি তুমি লিখে দাও তাহলেই হচ্ছে। এবার আসি আমরা এই এইচটিএমএল কোডের মধ্যে আমরা কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। তাহলে এবার আমরা লিখব ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ। খেয়াল করো, আমরা এখানে 2টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, সেটা হচ্ছে টাইপ। এছাড়া আর কোনো অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করিনি। তাহলে আমরা এখানে বলবো আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, সেটা হচ্ছে টাইপ। এরপর আমরা লিখব টাইপটা কেন ব্যবহার করা হয়। লিস্টের ধরন পরিবর্তন করার জন্য সাধারণত টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। শেষ, আমাদের গয়ের অ্যান্সার ছিল এতটুকুই। তাহলে একটা সিকিউ খুব ইজিলি অ্যান্সার করা যায়। কিভাবে অ্যান্সার করা যায় সেটা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার চলো আমরা আরেকটা ক্যাটাগরির সিকিউ নিয়ে আমরা আলোচনা করব। অনেক সময় আমরা এরকম দেখি যে বোর্ডের পরীক্ষায় থিওরি রিলেটেড সিকিউ এসেছে। যেমন তোমরা যদি বিগত বছর মানে গত বছরের 2024 সালে ঢাকা বোর্ডের প্রশ্ন দেখে থাকো, তাহলে ঢাকা বোর্ডের প্রশ্ন তোমরা দেখে থাকবে যে একটা থিওরি প্রশ্ন এসেছে 4র্থ অধ্যায় থেকে, টেবিল আসেনি। তো থিওরি প্রশ্ন আসলে সেই প্রশ্নগুলো কেমন হতে পারে আর সেই প্রশ্নগুলো আমরা কিভাবে আলোচনা করব সেটা নিয়ে আমরা একটু কথা বলি। যেমন ধরো এইখানে আমি একটা থিওরি উল্লেখ করেছি। দেখো বলতেছে আইসিটি শিক্ষক আসমা ম্যাডাম ওয়েব পেজ তৈরির জন্য শিক্ষার্থীদের নিচের চিত্রের মতো ওয়েব পেজ কাঠামোর পরামর্শ দিলেন। আচ্ছা, শিক্ষার্থীদের মধ্যে অহনা চিত্র 1, তাহলে আমরা একটু মার্ক করি, অহনা হচ্ছে চিত্র 1 আর অরিত্র হচ্ছে চিত্র 2 কাঠামো বেছে নিয়েছে। এটা হচ্ছে আমার চিত্র 1, এই চিত্র 1 বেছে নিয়েছে হচ্ছে অহনা, আর চিত্র 2 সে বেছে নিয়েছে হচ্ছে অরিত্র। এবার আমাকে কি বলতেছে আমরা একটু খেয়াল করি। আমাদের বলছে প্রথমে আসি আমরা হোম পেজ কি, কতে বলছে হোম পেজ কি। আচ্ছা, হোম পেজ কোন জিনিসটারে বলা হয় তোমরা কি জানো? হোম পেজ হচ্ছে একটা ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করি, একটা ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথম যে পেজটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে হোম পেজ। যেমন আমরা ধরো ফেসবুক চালাবো, ফেসবুক চালানোর সময় আমরা অ্যাড্রেস লিখলাম www.facebook.com, যাওয়ার পর যে নিউজ ফিড পেজটা আমরা দেখতে পাই ফেসবুকের জন্য, এটা হচ্ছে আমার হোম পেজ। বা তুমি যদি তোমার কলেজের ওয়েব অ্যাড্রেসে যাও, তোমার তোমাদের নিজের কলেজের দেখবে একটা করে ওয়েবসাইট আছে, তো অ্যাড্রেসে ক্লিক করার পর যেই পেজটা তুমি প্রথম পাবে সেটি হচ্ছে তার হোম পেজ। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞায় বলবো যে কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথম যেই পেজটা পাওয়া যায় সেটা হচ্ছে তার হোম পেজ। ওকে, এরপর আসি ওয়েব পেজ ডিজাইনে HTML গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা শুরুর দিকে বলেছিলাম যে HTML হচ্ছে একটা মার্কআপ ভাষা, HTML হচ্ছে একটা তোমার হচ্ছে টেক্সট ভিত্তিক ভাষা। এই ধরনের ভাষা ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজের স্ট্রাকচার বিল্ড করতে পারি। স্ট্রাকচার মানে হচ্ছে একটা মৌলিক কাঠামো দাঁড়া করানোর জন্য HTML এর দরকার আছে। ঠিক আছে, এখন তুমি একটা ওয়েব পেজের স্ট্রাকচার ইউজ করতে যাচ্ছ, বেসিক স্ট্রাকচার দাঁড়া করানোর জন্য তোমার HTML লাগবে। এরপর পরবর্তী যদি তুমি কালার করতে চাও, ডিজাইন করতে চাও, এক্সেসিভ কাজ করতে চাও, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের স্ক্রিপ্টিং ভাষা আছে, যেই ভাষাগুলো ব্যবহার করে CSS বা জাভাস্ক্রিপ্ট এগুলো ব্যবহার করে ওয়েব পেজকে আরও সুন্দর করা যায়। তবে বেসিক স্ট্রাকচার দাঁড়া করানোর জন্য HTMLটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসি আমরা গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্ন বলতেছে
অহনার ওয়েব পেজে স্ট্রাকচারটি শনাক্ত করো এবং ব্যাখ্যা করো। অহনা যে চিত্র 1 ব্যবহার করেছে, যেই পেজটি সে সিলেক্ট করেছে বা চুজ করেছে, সেই কাঠামোটি কোন ধরনের কাঠামো এইটা ব্যাখ্যা করতে বলেছে। এখন এইটা কোন ধরনের কাঠামো? যেই কাঠামোতে আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে প্রত্যেকে এক একটা ওয়েব পেজ, 1 2 মার্ক করে রেখেছি আমরা, যেগুলো এগুলো হচ্ছে একটা ওয়েব পেজ। এই ওয়েব পেজে কি হচ্ছে, এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠায় যাওয়া যায়, এই পৃষ্ঠা থেকে আবার এই পৃষ্ঠায় আসা যায়। পৃষ্ঠাগুলো ধারাবাহিকভাবে সাজানো, একটার পর একটা, একটার পর আরেকটা, এরকম ধারাবাহিকভাবে সাজানো কাঠামোকে বলা হয় সিকোয়েন্সিয়াল কাঠামো বা লিনিয়ার কাঠামো। সিকোয়েন্স মানে ধারাবাহিক বা পর্যায়ক্রমে আমরা বলতে পারি। তাহলে যেই কাঠামোতে পেজগুলো ধারাবাহিকভাবে বা সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে তাদেরকে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলা হয়। এই ধরনের কাঠামোর সুবিধা হচ্ছে খুব সহজে ম্যানেজ করা যায়। আর এই ধরনের কাঠামোতে ব্যবহার করা হয় সাধারণত হচ্ছে যদি বই ভিত্তিক কোনো ওয়েবসাইট হয়, নিউজ পোর্টাল হয়, এই ধরনের জায়গায় সাধারণত আমরা দেখব এরকম কি বলে লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। লিনিয়ার কাঠামোর আরও কিছু বৈশিষ্ট্য আছে। এই ধরনের ওয়েব পেজের শেষের দিকে তোমরা দেখবা মার্কিং করার জন্য নাম্বারিং করা থাকে, 1 2 3 4 এরকম মার্কিং করা থাকে। আবার এখানে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস এই ধরনের ওয়েব পেজে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস এই ধরনের সংকেতও ব্যবহার করা থাকে। তোমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের ফোনের ব্রাউজারে যাবে, www.google.com লিখে সার্চ করবে। সার্চ করার পর গুগলে যে কোনো কিছু তুমি সার্চ করো, সার্চ করার পর তোমার ব্রাউজারের 3 ডট থেকে অপশনটাকে তুমি ওয়েব ভার্সন করে দাও বা ডেস্কটপ ভার্সন করে দাও। ডেস্কটপ ভার্সন করে দিলে তুমি নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে দেখবা নিচে নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6, এরপর লাস্টে যে লেখা নেক্সট। তাহলে এই যে কাঠামোটা আমরা সার্চ করার পরে গুগলের যে কাঠামোটা পাচ্ছি সেই কাঠামোটা হচ্ছে লিনিয়ার কাঠামো। ঠিক আছে, এবার চলো আমরা পরের প্রশ্নটা একটু দেখি। ওকে, ঘ নাম্বারে আমরা বলেছি উদ্দীপকের স্ট্রাকচার দুটির মধ্যে অরিত্র স্ট্রাকচারটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়, বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে অরিত্র যেই স্ট্রাকচারটা চুজ করেছে সেই স্ট্রাকচারটা কি একটু খেয়াল করে দেখো। অরিত্রর চুজ করা স্ট্রাকচারটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। ট্রি স্ট্রাকচার কারা বা ট্রি স্ট্রাকচার কেন, এটা হচ্ছে বড় একটা প্রশ্ন। যেই কাঠামোতে পেজগুলো শাখা প্রশাখার মতো বিস্তৃত থাকে বা নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী সুসজ্জিতভাবে সাজানো থাকে সেই কাঠামোগুলোকে বলা হয় হচ্ছে ট্রি কাঠামো। দেখো এইটা হচ্ছে আমার মূল পেজ, আমি যদি এটাকে হোম পেজ কল্পনা করি, হোম পেজ থেকে একটা পেজ বেরোইছে। আচ্ছা, হোম পেজ থেকে একটা পেজ আসছে, সাব পেজ হইতে পারে এইটা এটা সাব পেজ। এই সাব পেজের আন্ডারে দেখো আবার ছোট ছোট পেজ হয়েছে। তাহলে এই ধরনের কাঠামোতে এইরকম ব্রাঞ্চ হয়, এই জন্য এটারে ট্রি বা হায়ারার্কি বলে। ঠিক আছে, এবার আসো কেন ট্রি লিনিয়ারের থেকে ভালো। দেখো আমি প্রথমেই বলেছি ট্রি বলার সময় যে ট্রিতে ডেটাগুলো সুসজ্জিতভাবে সাজানো থাকে। তাহলে তোমার ওয়েবসাইটে যদি প্রচুর পরিমাণে ডেটা থাকে সেক্ষেত্রে ডেটাগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য তোমার অবশ্যই ট্রি কাঠামো ব্যবহার করতে হবে। ঠিক আছে, ট্রি ওয়েব স্ট্রাকচার ব্যবহার করতে হবে। তোমরা যদি তোমাদের বইয়ের মধ্যে দেখবা তোমরা পয়েন্ট আকারে লেখা আছে, যারা যেই সহায়ক বইগুলো পড়ো সেই সহায়ক বইগুলোতে দেখবা তোমরা এই কাঠামো সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। লিনিয়ারের ক্ষেত্রে ওর অসুবিধাতে বলা আছে যদি অতিরিক্ত পরিমাণ ডেটা হয়ে যায় তখন এই স্ট্রাকচার আসলে মেনটেন করাটা কষ্ট হয়ে যায়। যেটা হচ্ছে ট্রি এর ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস পয়েন্ট। ট্রিতে অতিরিক্ত ডেটা থাকলে সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখা যায়। ঠিক আছে, বিশেষ করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ট্রি কাঠামো ফলো করে থাকে। তাহলে তোমাদের এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য বই থেকে ওদের বৈশিষ্ট্যগুলোকে তোমার টু দ্য পয়েন্টে মুখস্থ করতে হবে। বৈশিষ্ট্যগুলো 5টা করে বৈশিষ্ট্য যদি তুমি মুখস্থ করে ফেলো তাহলে আশা করি তোমাদের জন্য প্রশ্নগুলো অ্যান্সার করা সহজ হবে। আমি বলছি না এখান থেকে সবসময় HTML কোড আসে, এখান থেকে থিওরি প্রশ্ন আসে। যেমনটা আমি প্রথমেই বলেছি যে 2024 মানে গত বছর ঢাকা বোর্ডে থিওরি প্রশ্ন করা হয়েছে। তাহলে এই জন্য আমার তোমাদের প্রতি সাজেশন থাকবে যে HTML এর পাশাপাশি তোমরা থিওরিটাও যাতে একটু রপ্ত করে রাখো, যাতে কোনো কারণে যদি ইন কেস HTML না আসে সেক্ষেত্রে তোমরা থিওরি অ্যান্সার করতে পারো। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে যদি আমরা যাই, পরের প্রশ্নে আমরা দেখব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এখানে অ্যাড করেছি। এটা রাজশাহী বোর্ড সম্ভবত 2017 সালে এসেছিল। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট
এই ধরনের প্রশ্ন ইদানিং বোর্ডগুলোতে দেওয়ার প্রবণতা বেশি। কলেজের বিভিন্ন টার্ম পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন তো আসেই। যারা এইচএসসি 2026 আছো, যাদের অনেকেরই হয়তো ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে বা অনেকেরই হয়তো সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা আছে ঈদ পরবর্তী সময়ে, তাদের জন্য এই ধরনের কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে কলেজে একটু বেশি প্যাঁচানো প্রশ্ন দিতে পছন্দ করে স্যাররা, বাট বোর্ডের ক্ষেত্রে প্রশ্নগুলো তুলনামূলক একটু ইজি হয়। তাহলে আমরা আজকে এই কোয়েশ্চেনটা একটু সলভ করে দেখি যে আসলে কিভাবে এই কোয়েশ্চেনটা আমরা সলভ করতে পারি। আচ্ছা, খেয়াল করো তোমরা, ক নাম্বার প্রশ্নে আমরা বলেছি ওয়েবসাইট কি। এই অধ্যায়ের ধারাবাহিক ক্লাসগুলো আমরা শুরু করেছিলাম HTML এর মৌলিক কাঠামো থেকে। এই অধ্যায়ের থিওরিগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করিনি। এই জন্য আমি চিন্তা করেছিলাম যে যখন তোমাদের সিকিউর অ্যান্সার করব, সিকিউর অ্যান্সার করার দেখাবো বা বিভিন্ন ধরনের সিকিউ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, তখন আমরা কিছু কিছু থিওরিকে টাচ করে যাব। এই জন্য হয়তো আজকের ক্লাসটা একটু বড় হবে, বাট যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে হয়তো তোমাদের জন্য উপকার হবে। আচ্ছা, তাহলে ওয়েবসাইট কি? ওয়েবসাইট সম্পর্কে জানার আগে আমাদের জানা দরকার ওয়েব পেজটা কি। ওয়েব পেজ হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডকুমেন্ট বা ওয়েব ডকুমেন্ট আমরা বলতে পারি। তাহলে ব্যাপারটা হবে এরকম যে ওয়েব পেজ হচ্ছে এক ধরনের ওয়েব ডকুমেন্ট যেখানে বিভিন্ন ধরনের তথ্য যেমন ছবি, ভিডিও, অডিও, টেক্সট এগুলো সংরক্ষণ করা থাকে, এইটুকু বললেও হচ্ছে। আবার যদি তুমি বলো যে না, ওয়েব পেজ হচ্ছে এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে জমা থাকে এবং একজন ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তার অ্যাক্সেস গ্রহণ করতে পারে, এটা একটা সংজ্ঞা হইতে পারে। এবার আসি আমরা, তাহলে ওয়েব পেজ তো আমরা বুঝেছি একটা ডকুমেন্ট যার মধ্যে বিভিন্ন ইনফরমেশন সে ক্যারি করবে। তাহলে ওয়েবসাইট কি? এইরকম এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। তাহলে পরীক্ষার খাতায় কিন্তু আমরা এতটুকু লিখে ক্ষান্ত হব না, স্যারকে খুশি করতে হবে, স্যারের মন যাতে ভালো হয়ে যায়, এই জন্য আমরা অনেক সুন্দর করে ডেফিনেশনটা লিখবো। ডেফিনেশনটা এরকম হতে পারে: একই ডোমেইনের অধীনে বিভিন্ন দেশের সার্ভারে জমা থাকা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। দেখো, আমি একটা লম্বা কথা বলে ফেলছি, উদাহরণ দিব আমি এখানে www.facebook.com। আমরা বলেছি একই ডোমেইনের অধীনে। এখানে ডোমেইন বলতে আসলে কি বোঝায়? ডোমেইন মানে হচ্ছে নাম। ডোমেইন মানে কি? নাম। ঠিক আছে, তাহলে একাধিক ওয়েব পেজ থাকুক বা একটা ওয়েব পেজ থাকুক, তারা সবাই একটা নামের আন্ডারে এক্সিস্ট করে। যেমন আমরা যদি www.facebook.com লিখি, তাহলে আমরা ফেসবুকের নিউজ ফিডে যাব, যেটা তার হোম পেজ, আমরা একটু আগে বলেছি। এখন আমার ইচ্ছা হচ্ছে, আমি কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করব, বা অনেক সময় এরকম হয় আমাদের ভালো লাগছে না, আমরা রিলস দেখব, তার জন্য কি আমরা কখনো আলাদা আলাদা অ্যাড্রেস লিখি? যেমন www.friendrequest.com অথবা www.viralreels.com, এরকম কিন্তু লিখি না আমরা। আমরা ফেসবুকেই থাকি, সেখানে বিভিন্ন আইকন দেওয়া থাকে, আমরা সেই আইকনে ক্লিক করি, আমাকে ওয়েব পেজে নিয়ে যাওয়া হয়। তাহলে পেজ অনেকগুলো, বাট তারা সবাই এক্সিস্ট করে হচ্ছে এই নামের আন্ডারে। তাহলে এই নামটা হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে, বা ডোমেইন আমরা বলতে পারি। তাহলে একই ডোমেইনের অধীনে বিভিন্ন দেশের সার্ভারে জমা থাকা পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। ঠিক আছে, এবার আসি আমরা খ নাম্বার প্রশ্নে। আমাদের খতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা ব্যাখ্যা করার আগে আমরা একটু ফন্ট ট্যাগ নিয়ে আলোচনা করি। ফন্ট ট্যাগটা কখন ব্যবহার করব? ফন্ট দিয়ে শুরু, ফন্ট দিয়ে শেষ। এই ট্যাগটা হচ্ছে সাধারণত আমরা ব্যবহার করে থাকি যখন একটা পার্টিকুলার সেন্টেন্সের লেখার ধরন চেঞ্জ করতে চাই, বা আমি হচ্ছে ওর কালার চেঞ্জ করতে চাই, বা আমি হচ্ছে ওর লেখার সাইজ বড় করতে চাই, এই ধরনের কাজ আমরা ফন্ট ট্যাগ দিয়ে করতে পারি। ঠিক আছে, তাহলে ফন্ট ট্যাগ হচ্ছে, ফন্ট বলতে অ্যাকচুয়ালি অক্ষরের ধরনকে বোঝায়। তাহলে ফন্ট ট্যাগের তিনটি অ্যাট্রিবিউট আছে, তিনটি অ্যাট্রিবিউট। এক নাম্বার ফেস, দুই নাম্বার কালার, তিন নাম্বার সাইজ। ফেস ব্যবহার করা হয় ফন্টের ধরন বা স্টাইল।
পরিবর্তনের জন্য। কালার হচ্ছে ফন্টের রং পরিবর্তনের জন্য, আর সাইজ হচ্ছে ফন্টের সাইজ নির্ধারণ করার জন্য। এতটুকু 2 নম্বরের জন্য যথেষ্ট। তাহলে আমরা বলবো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে 3টি, ফেস, কালার, সাইজ। ফেসের কাজ এইটা, কালারের কাজ এইটা, সাইজের কাজ এইটা। ঠিক আছে, এবার আসি আমরা আমাদের গ এবং ঘতে আমরা ফেরত আসি। আমরা একটু উদ্দীপকটা পড়ব। উদ্দীপকে বলতেছে মিস্টার জেড স্যার ক্লাসে HTML প্রোগ্রামিং দেখাচ্ছিলেন। তিনি আচ্ছা, তাহলে আমরা আবার উদ্দীপকটা পড়ে নিব। উদ্দীপকে দেখো লিখছে, আচ্ছা চলো আমরা উদ্দীপকটা পড়ে নিই। তাহলে উদ্দীপকের মধ্যে কি লেখা আছে দেখো, মিস্টার জেড স্যার ক্লাসে HTML প্রোগ্রামিং দেখাচ্ছিলেন। তিনি একটি ওয়েব পেজের সি ড্রাইভের পিকচার ফোল্ডারের মধ্যে রাখা logo.jpg নামক একটি ছবি যুক্ত করলেন। তাহলে আমরা এইখানে কয়েকটা জিনিস নোট করার মতো বিষয় আছে। সে ছবিটা রাখা ছিল সি ড্রাইভের পিকচার ফোল্ডারে, logo.jpg নামক একটা ছবি। সেই ছবির আবার সাইজ দেওয়া আছে 500x300 পিক্সেলের। তারপর স্যার বলতেছে তোমরা এমন একটা কোড লেখো যেই কোডের মধ্যে ক্লিক করলে, ওই ছবিতে যদি আমরা ক্লিক করি তাহলে এই ওয়েব পেজটা চালু হবে। এইটার জন্য HTML কোড লিখতে হবে। আমার বলতেছে যে ছাত্রদের HTML কোড কীরূপ হবে তা দেখাও এবং কোডটিতে যেসব অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তাদের ব্যাখ্যা দাও। তাহলে চলো আমরা এইটা কিভাবে সলভ করবো সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা গ নাম্বার অ্যান্সার করা শুরু করলাম, HTML দিয়ে শুরু। এরপরে চলে গেলাম বডিতে, চলে গেলাম হচ্ছে আমরা ছবি অ্যাড করব, সেই ছবির মধ্যে হাইপার লিঙ্ক করতে হবে। তাহলে হাইপার লিঙ্কটা হচ্ছে আগে আমরা লিখব AHREF, এর মধ্যে হবে হচ্ছে আমাদের ঠিকানা। ঠিকানা কি ছিল? www.educationboard.edu.bd। তাহলে আমি ঠিকানাটা লিখে ফেলি, www.educationboard.edu.bd। ওকে, এরপর আমি এই ট্যাগটা এখানে ক্লোজ করব। তারপর এইটাকে আমি লিঙ্ক করতে যাচ্ছি কোথায়? আমি লিঙ্ক করতে যাচ্ছি আমার ইমেজের মধ্যে। তাহলে আমি এর সাথে আমার যেখানে এখানে জায়গা নেই, আমি নিচে লিখব, আমি ইমেজ ট্যাগটা শুরু করব এবার, IMGSRC। খেয়াল করো আমরা সোর্স কিভাবে অ্যাড করতে হয় এর আগে আমরা দেখিয়েছিলাম, যেহেতু এখানে ড্রাইভ এবং ফোল্ডারের কথা উল্লেখ করা আছে। খেয়াল করো, সি ড্রাইভের পিকচার ফোল্ডারের মধ্যে রাখা logo.jpg নামক ছবি। তাহলে পুরোটা মিলে হচ্ছে আমার লোকেশন। তাহলে কোথায় আছে? সি ড্রাইভে /পিকচার ফোল্ডার, তার মধ্যে logo.jpg ছবিটা অ্যাড হয়ে গেছে। এবার ছবির একটা সাইজ দেওয়া আছে 500x300 পিক্সেল। ফার্স্টে যেই সাইজটা থাকবে সেটারে আমরা উইডথ হিসেবে ধরে নিব, প্রস্থ ধরে নিব। তাহলে এটা হচ্ছে 500 পিক্সেল। এরপর যেটা আছে সেটাকে আমরা হাইট ধরে নিব। তাহলে হাইট হচ্ছে 300 পিক্সেল। আমরা ট্যাগটা ক্লোজ করব, এরপর এই ট্যাগটা ক্লোজ করে দিব। এরপর বডি ক্লোজ, HTML ক্লোজ। আমাদের হয়ে গেছে HTML কোড লেখা, আমাদের শেষ। এতটুকু কোড লেখা পর্যন্ত আমাদের কাজ ছিল। এরপর আমাদেরকে আবার বলেছিল যে কোডটা তো তুমি লিখবা, কোডটাতে যেসব অ্যাট্রিবিউট ব্যবহার হয়েছে সেগুলোর ব্যাখ্যা দাও। এবার আসো আমরা কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। আমরা এইখানে চাইলে এইভাবে আলাদা করে লিখব যে ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ।
আমরা ফার্স্টেই আসি, আমরা কি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি? আমরা ব্যবহার করেছি HREF, তাহলে আমরা লিখে নিই HREF। এরপর আমরা কি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি? SRC, লিখে দিলাম SRC। এরপর আমরা ব্যবহার করেছি উইথ এবং হাইট, তাহলে আমরা লিখে নিব উইথ, আর 4 নাম্বার হচ্ছে হাইট। এই 4টা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করেছি। আমরা ইকুয়াল দিয়েছি এই জন্য এদের কাজ লিখব। হাইপার লিঙ্কের মধ্যে লিঙ্কে লুকানোর জন্য বা লিঙ্কে সংযুক্ত করার জন্য, SRC হচ্ছে ছবির লোকেশন বলার জন্য, উইথ হচ্ছে ছবির প্রস্থ উল্লেখ করার জন্য, হাইট হচ্ছে ছবির উচ্চতা উল্লেখ করার জন্য। এই যে আমরা 4টা জিনিস বলে দিলাম, এতটুকু লিখে ফেললাম, আমাদের 3 নাম্বারের জন্য সিকিউ অ্যান্সার করা হয়ে গেছে। এইটুকু লিখলে আমরা আশা করি 3-3 পাবো। ঠিক আছে, এইবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পরের প্রশ্নে যাওয়া। ঘ নাম্বার প্রশ্নে একটা মজার প্রশ্ন, খেয়াল করো। স্যার এই HTML এর টেবিলের কোড লিখে দেখাইছে স্টুডেন্টদেরকে, কিন্তু দেখানোর পর স্যার আবার একটা টুইস্ট দিয়ে দিছে। কেমন টুইস্ট? স্যার বলতেছে যদি উদ্দীপকের টেবিলের সকল সারিকে আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সকল সারিকে কলামে পরিবর্তন করা হয়। ঠিক আছে, সকল সারিকে কলামে পরিবর্তন করা হয়, তাহলে টেবিলটা যেমন হবে। তাহলে আমার সারিকে কলাম আর কলামকে আমি সারি বানাইতে যাচ্ছি, এটা বানাইলে আমার টেবিলটা কেমন হবে, সেই টেবিলের HTML কোড লিখতে হবে। তাহলে একটু মনোযোগ দিয়ে যদি আমরা খেয়াল করি, আমার এই যে অবস্থাটা, এই অবস্থাটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার রো, আর এইটা হচ্ছে আমার কলাম। তাহলে এই কলামগুলো, কলামে যারা আছে তারা রোতে চলে যাবে, আর রোতে যারা আছে তারা কলামে চলে আসবে। যদি সেটা হয় তাহলে টেবিলটা কেমন হবে একটু খেয়াল করো। আমি একটা বড় টেবিল আঁকায় নিচ্ছি আগে। ওকে, এবার একটু খেয়াল করি আমরা। এখানে যেটা হয়েছে দেখো, এখানে এই হচ্ছে আমার স্টুডেন্ট নেম, সে আমার প্রথমে আছে, ওকে আমি রো আর কলাম যাই করি ও সেম জায়গায় থাকবে। তাহলে আমি যেটা করব, আমি ফার্স্টে হচ্ছে দাগ দিয়ে দিলাম, এখানে চলে আসবে আমার স্টুডেন্ট নেম থাকবে, আর এই যে হ্যারি পটার ছিল, হ্যারি পটার ছিল হচ্ছে কলামে, এবার হ্যারি পটার চলে যাবে হচ্ছে রোতে। তাহলে এখানে চলে আসবে হচ্ছে হ্যারি পটার। এবার আসো, স্টুডেন্ট নেম বরাবর রোতে ছিল কম্পালসারি আর হচ্ছে অপশনাল, তাহলে ওরা ছিল রোতে, ওরা এবার আসবে কলামে। কলামে তাহলে কেমন হবে, এইখানে এখানে হবে কম্পালসারি আর এখানে হবে হচ্ছে অপশনাল। একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে কম্পালসারি এখানে 3টা কলামের জায়গা নিয়েছিল, যার কারণে আমরা ওকে এখানে বড় করে লিখেছি। বড় করে লেখার কারণ হচ্ছে ও এবার 3টা রো এর সমান জায়গা নিবে। সেই 3টা রো কারা? একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে ICT। আর এদিকে অপশনাল বরাবর কলাম আকারে ছিল হচ্ছে ফিজিক্স, ম্যাথ আর হচ্ছে বায়োলজি, সরি ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, এরা 3টা আলাদা আলাদা রয়েছিল। এবার তারা 3টা আলাদা আলাদা কলাম হবে, 1 2 3। তাহলে এখানে ফিজিক্স, এখানে ম্যাথ, আর এই হচ্ছে বায়োলজি। তাহলে রোরে কলাম আর কলামরে রো বানাইলে যে টেবিলটা হওয়ার কথা ছিল সেই টেবিলটা হচ্ছে দেখতে এইরকম। আশা করি রোরে কলাম আর কলামকে রো ট্রানজেকশনটা তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা এর HTML কোডটা লিখব। চলো তাহলে শুরু করি। তাহলে HTML কোডটা লেখার জন্য আমার ফার্স্টে কি করতে হবে, HTML দিয়ে শুরু করব, এরপর চলে যাব হচ্ছে বডিতে, তারপর আমরা হচ্ছে টেবিল দিয়ে শুরু করব। তাহলে টেবিল বর্ডার ইকুয়াল টু হচ্ছে 1,
সেল স্পেসিং হচ্ছে 0। এরপর আমরা শুরু করব হচ্ছে টিআর। যেহেতু এই রোয়ের দুইজনই মাঝখানে আছে এই জন্য আমরা অ্যালাইনটা টিআরই বলবো। তাহলে অ্যালাইন হবে হচ্ছে সেন্টার। আমরা বলেছিলাম অ্যালাইন মানে হচ্ছে অবস্থান, তাহলে কোথায় ওদের অবস্থান সেটা আমরা নির্দেশ করতেছি। স্টুডেন্ট নেম এবং হ্যারি পটার দুইজনই মাঝ বরাবর আছে, এই জন্য আমরা মাঝ বরাবর দিয়ে দিলাম। এবার একটু খেয়াল করো, টিডিতে ফার্স্টে স্টুডেন্ট নেম হবে, স্টুডেন্ট নেম নিয়ে আমার কোনো সমস্যা নেই, স্টুডেন্ট নেম টিডি ক্লোজ। বাট সমস্যাটা হচ্ছে হ্যারি পটারকে নিয়ে। হ্যারি পটার দেখো কি করছে, হ্যারি পটার বরাবর নিচে একটা দুইটা তিনটা কলাম আছে, তাহলে এই বরাবর 3টা কলাম হওয়ার সুযোগ ছিল। বাট হ্যারি পটার সে নিজে অনেক বড়লোক মানুষ, সে 3টা কলাম বা 3টা রুমের সমান জায়গা নিয়ে সে একা বসে আছে। এই জন্য আমাদের যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কোল স্প্যান। তাহলে আমরা এখানে টিডিতে যাব, টিডিতে লিখবো হচ্ছে কোল স্প্যান। কোল স্প্যান কতগুলো রুম আমি নিতে চাই, 3টা নিতে চাই, তাহলে 3। এর মধ্যে কে আছে, এর মধ্যে আছে হচ্ছে হ্যারি পটার দ্য বড়লোক। ওকে, হ্যারি পটার শেষ, টিডি ক্লোজ। আমার এই রোয়ের কাজ শেষ, এই জন্য আমরা টিআর ক্লোজ করে দিলাম। তাহলে আমরা একটা রো তৈরি করতে পেরেছি। এবার 2 নাম্বার রোতে যাব। 2 নাম্বার রো তৈরি করার জন্য আমার আবারও টিআর দিয়ে স্টার্ট করব। এদেরকেও মাঝখানে আনার জন্য টিআরই অ্যালাইন বলে যাব। অ্যালাইন হচ্ছে সেন্টার। ওকে, এইবার আসি হচ্ছে টিডি দিয়ে স্টার্ট করি। টিডিতে কে আছে খেয়াল করে দেখো তোমরা, কম্পালসারি আবার নিজে, সেও হ্যারি পটারের মতো বড় লোক। একটা দুইটা তিনটা রোয়ের সমান জায়গা সে একা নিয়ে বসে আছে। তাহলে এই ধরনের জায়গায় আমরা কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে রো স্প্যান। তাহলে টিডি লিখে আমরা লিখব রো স্প্যান হচ্ছে 3, এর মধ্যে বসবে হচ্ছে কম্পালসারি। টিডি ক্লোজ। পরের টিডিতে আসবো। আচ্ছা, পরের টিডিতে কে আছে, এই যে কম্পালসারি হচ্ছে আমার 2 নাম্বার রো। 2 নাম্বার রো বরাবর হচ্ছে বাংলা আছে। দেখো বাংলাও হ্যারি পটারের মতো 3টা কলামের জায়গা নিয়েছে, তাহলে আমরা এখানে সেম জিনিস অ্যাপ্লাই করব। কোল স্প্যান 3, এর মধ্যে লেখা থাকবে হচ্ছে বাংলা। টিডি ক্লোজ, টিআর ক্লোজ। ঠিক আছে, তাহলে আমার 2 নাম্বার রো এটা শেষ। এবার 3 নাম্বার রোতে কে আছে, ইংলিশ। তাহলে আমরা লিখব টিআর আবার টিডি, সেও একই অবস্থা বাংলার মতো। তাহলে লিখতে হবে কোল স্প্যান। একটা করে ফেললে বাকিগুলো সেম, সবাই যেহেতু একই রকমের সাইজ নিয়েছে তাহলে একই অবস্থা। কোল স্প্যান 3। এবার অ্যালাইন, একার জন্য আমরা টিডিতে অ্যালাইনটা ব্যবহার করে দিচ্ছি যেহেতু ও একাই বসে আছে। সেন্টার কে আছে, ইংলিশ। টিডি ক্লোজ, টিআর ক্লোজ। ওকে ফাইন, আমরা 3 নাম্বারটাও করে ফেলছি। এবার 4 নাম্বার আইসিটি সেম। তাহলে টিআর, এবার টিডি, কোল স্প্যান 3, অ্যালাইন হচ্ছে সেন্টার। এর মধ্যে কি আছে, আমাদের সাবজেক্ট আইসিটি। টিডি ক্লোজ, টিআর ক্লোজ। তাহলে এটা হয়ে গেছে। এবার লাস্ট আমার এই রো নিয়ে কোনো টেনশনই নেই আমার, জাস্ট আমরা লিখে যাব নর্মালভাবে। তাহলে আমরা শুরু করলাম টিআর, অ্যালাইনটা টিআর এই বলে যাই যে সবাইকে মাঝখানে দিয়ে দাও। তাহলে অ্যালাইন সেন্টার। এবার টিডিতে আছে হচ্ছে অপশনাল। আচ্ছা জায়গা নেই, আমি একটু পাশাপাশি লিখে ফেলি। হ্যাঁ, পরের টিডিতে আছে হচ্ছে ফিজিক্স। টিডি ক্লোজ। এরপর টিডি, সেই টিডিতে আছে কে, ম্যাথ। তাহলে ম্যাথ, টিডি ক্লোজ। তারপরের টিডি, সেই টিডিতে আছে হচ্ছে বায়োলজি। টিডি ক্লোজ, টিআর ক্লোজ। এরপর
টেবিল ক্লোজ, ফাইনালি HTML ক্লোজ। সো আমরা টেবিলের রোকে কলাম আর কলামকে রোতে পরিণত করার পর যেই টেবিলটা পেয়েছিলাম তার HTML কোড আমরা লিখে দেখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আসি আমরা একটা সামারি টানার সময় চলে এসেছে। সামারিটা কেমন? এই অধ্যায় থেকে আমার যখন সিকিউ আসবে পরীক্ষায় তখন এরকম 3 থেকে 4 ক্যাটাগরির প্রশ্ন আমরা চাইলে করতে পারি। একটা হচ্ছে পিওর টেবিল দিতে পারি, যেই টেবিলের মধ্যে রো স্প্যান, কোল স্প্যান, ছবি থাকতে পারে, হাইপারলিঙ্ক থাকতে পারে, হ্যাঁ, টেক্সট ফরম্যাটিং ট্যাগ থাকতে পারে, ইভেন লিস্টও থাকতে পারে। আবার যদি খুব সহজ প্রশ্ন করার ইচ্ছা থাকে তাহলে টোটালি লিস্ট নিয়েই একটা প্রশ্ন করতে পারি। আবার এমন হইতে পারে একটা HTML এর সাথে একটা হচ্ছে আমরা থিওরি অ্যাড করে দিতে পারি। যেমন হইতে পারে এই কোডটা তোমরা লিখে দেখাও, ঘ নাম্বারে বললাম এই ওয়েবসাইটটি আর দেখা যাচ্ছে না। আচ্ছা, সারপ্রাইজের জন্য আমরা একটা কাজ করতে পারি। এই যে এখানে একটু যদি খেয়াল করি, এই যে এটা দেওয়া আছে, এইটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এখানে অ্যাড করেছি। এই উদ্দীপকটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে, আর চাইলে এটা সম্পর্কে তোমরা আমার মতামত জানাইতে পারো যে তোমরা আসলে এটা ঠিকঠাক করতে পারছো কিনা। এইখানে একটা থিওরি প্লাস হচ্ছে HTML কোড দুইটাই আমরা অ্যাড করেছি। তোমরা বাসায় এই সিকিউরিটি একটু সমাধান করার চেষ্টা করবে। আর এই অধ্যায় রিলেটেড যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের মনে, তাহলে তোমরা চাইলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুকে পেজে নক করতে পারো। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পাশাপাশি তোমরা যদি HTML এর ধারাবাহিক আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো। ডেসক্রিপশন বক্সে অবশ্যই প্রিভিয়াস ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে আসলে সিকিউ অ্যান্সার করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।